আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা, কোনো শঙ্কা নেই দাবি ডিএমপি ও র্যাবের। পড়ানার চেয়ে অমর একুশে বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানে শেষ সময়ের ব্যস্ততা, রোজায় পাঠক সমাগম নিয়ে অনিশ্চয়তা। রমজানে ইফতার সেহরির প্রতিটি পণ্যের দাম চড়া। সরবরাহ ও বাজার তদারকি ঠিক রাখার দাবি ক্রেতাদের। নতুন সরকারের হাত ধরে ঈদ বাণিজ্য আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। হতাশা কাটিয়ে ভালো ব্যবসার প্রত্যাশা। এবং সংকটে দেশের অভিবাসন খাত। বছরে দেশে ফিরছেন 1 লাখের বেশি প্রবাসী কর্মী। নজরদারি ও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ। দর্শক স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কেন্দ্র করে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি ও র্যাব মহাপরিচালক। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করে এ কথা জানান তারা। ডিএমপি কমিশনার জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে শহীদ মিনারের আশপাশের সড়কের 7টি পয়েন্টে ডাইভারশন ও নিরাপত্তা নিশ্চিতে 15,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে র্যাব মহাপরিচালক বলেন, 21শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই। শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুতের পাশাপাশি 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় 300-র বেশি র্যাব সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান র্যাব ডিজি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী, আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তা আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এখন চলছে রং তুলির আঁচড় আর পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, রাত পোহালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই উপলক্ষে এখন আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিতে আসবেন, আপনার কাছে কি তথ্য রয়েছে? শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে রাত পোহালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, সেই দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যে প্রস্তুতি, সেটি কিন্তু প্রায় একেবারে শেষ পর্যায়ে। বলা চলে যে আপনি যেটি বলছিলেন যে আলপনা আঁকা কিংবা ধোয়া মোছার যে কাজ, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা একটু বলতে চাই, ডিএমপি কমিশনার এবং র্যাব মহাপরিচালক দুটি সংস্থার পক্ষ থেকে আজকে কিন্তু এই সকালে এখানে গণমাধ্যমকে ব্রিফ করা হয়েছে, এবং তারা যেটি জানিয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তারা তাদের অসংখ্য সদস্য এখানে নিয়োজিত থাকবেন। ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা স্থাপন,
যাবতীয় যে নিরাপত্তার বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে তারা বলেছেন। এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 60টির অধিক সিসি ক্যামেরা এখানে স্থাপন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 15,000 পুলিশ এখানে কাজ করবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে। যারা ভাষা শহীদদের এই রাত 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে, সেই ট্রাফিক ব্যবস্থাপনাও যাতে নিশ্চিদ্র থাকে সেটির জন্য কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপির যে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান রয়েছে সেই ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ হিসেবেই কয়েকটি পয়েন্টে ডাইভারশন হবে, 7টি পয়েন্টে ডাইভারশন হবে তারা বলেছে ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে। এবং সেই জায়গাগুলো দিয়ে আসলে প্রবেশ করে অন্য পথ দিয়ে এখানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অন্য পথ দিয়ে বের হয়ে যেতে হবে। এই যে নিয়ম শৃঙ্খলা, সেই নিয়মের মধ্য থেকেই যারা ভাষা শহীদদের এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন তাদেরকে সেই নিয়ম মানতে হবে। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবেন সেই উপলক্ষে কিন্তু যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটিও এরই মধ্যে গ্রহণ করেছে ডিএমপি এবং র্যাবের পক্ষ থেকে। এবং ডগ স্কোয়াডের যারা এখানে ছিলেন তারাও কিন্তু তাদেরও কিন্তু আমরা পরিদর্শন দেখেছি, তারা একেবারে মোটা দাগে বলা চলে যে নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের প্রস্তুতি এখানে নিয়েছে। এবং আলপনা আঁকার যে কাজগুলো সেগুলো কিন্তু শহীদ বেদির যে জায়গাটি রয়েছে সেখানে আলপনা আঁকার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং দেয়ালেও আলপনা করা হয়েছে। আমরা দেখেছি চারুকলা শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন, এবং ধোয়া মোছার যে কাজ সেটিও একেবারে সম্পূর্ণ। রাত 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, তারপরে সর্বস্তরের মানুষের জন্য এই শহীদ বেদি খুলে দেওয়া হবে। তো এই ছিল এখানে এখন পর্যন্ত থাকা আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। এদিকে 21-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ময়মনসিংহেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, 21শে ফেব্রুয়ারি উদযাপনে শহীদ বেদি প্রস্তুত কিনা, আর আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের মতো ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে টাউন হলের, সেইখানে আমরা রয়েছি এবং ইতিমধ্যে কিন্তু সেখানে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। গতকালকে থেকে আমরা দেখতে পেরেছি যে সিটি কর্পোরেশনের একেবারে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান বা সাজসজ্জার কাজে যারা জড়িত তারা ইতিমধ্যেই কিন্তু শহীদ বেদি প্রস্তুত করছেন এবং বর্ণিল সাজে কিন্তু সাজিয়েছেন এই শহীদ মিনার প্রাঙ্গণ। এবং আমরা দেখতে পেরেছি দেয়ালে আমাদের যে বাংলা সাহিত্যের যে স্বনামধন্য কবি রয়েছেন আবু জাফর ওবায়দুল্লাহ, আল মাহমুদ সহ বিভিন্ন যারা কবি রয়েছেন তাদের যে ভাষা নিয়ে যে কবিতার বিভিন্ন পংক্তিগুলো সেগুলো শোভা পাচ্ছে, ভাষা আন্দোলনের গ্রাফিতি শোভা পাচ্ছে। সেই সাথে রফিক শফিক, জব্বার, বরকত যারা আমাদের এই বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন তাদের ছবি শোভা পাচ্ছে। বিভিন্নভাবে কিন্তু বাংলা আখর দিয়ে কিন্তু পুরো শহীদ মিনার কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাজসজ্জায় সাজানো হচ্ছে। আজকে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 12টা 1 মিনিটে প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসন, পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন সংগঠন রয়েছেন রাজনৈতিক, তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং পরবর্তীতে সকাল থেকে খুব ভোর থেকে কিন্তু আমরা জানি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক সংগঠনের যারা ব্যক্তিবর্গ রয়েছেন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এই মুহূর্তে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের না দেখলেও আমরা জানতে পেরেছি যে এই ভাষা আন্দোলনকে বা এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু পুরো কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই সাথে পুরো আয়োজন দিনটিকে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পুরো দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি থেকে শুরু করে নানান কলেবরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরো দিনটি কিন্তু জাঁকজমকপূর্ণ আয়োজনে সাজানো হয়েছে। অর্থাৎ 12টা 1 মিনিট প্রথম প্রহর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবেই এই 21শে ফেব্রুয়ারি কার্যক্রম শুরু হবে। তার জন্য ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। রাত্রি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ময়মনসিংহেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। প্রকাশক ঐক্য ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও মন্ত্রণালয়ের সাথে সমঝোতায় 25 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 21শে বইমেলা। এতে অংশ নিতে প্রকাশকদের স্টল বরাদ্দের ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ। তবে রোজার মধ্যে মেলা হওয়ায় বই বিক্রি কম হবে এমন আশঙ্কায় ক্ষতির আশঙ্কা দেখছেন প্রকাশকরা। হোসেন জাহিদ জানাচ্ছেন বাকিটা।
সূর্য সহধর্মী ফাল্গুন চৈত্র পেরিয়ে দীর্ঘ ২৪ বছর ধরে বইমেলার স্মৃতি বয়ে বেড়ান সাইফুল্লাহ নবীন নামের এই প্রবীণ। এবছর মেলা গড়াচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, তবে ভাটা পড়েনি নবীনের মেলা গোছানোর কাজে। বাঁশ ও কাঠের ফ্রেমে হাতুড়ি করাতের আঘাতে নান্দনিক নকশায় রূপ নিচ্ছে এক একটা স্টল। এসব ঘিরেই এখন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে কর্মব্যস্ততা। তবে টানাপোড়েন বাংলাবাজার বইয়ের মার্কেটে। একে তো রোজার মধ্যে মেলা, তার উপর তা গড়াবে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। মেলায় পাঠক সমাগম কেমন হবে তা নিয়ে চিন্তার ভাঁজ প্রকাশকদের চোখে মুখে। রোজা আসলে পাঠকের রোজা যাবে না কেন, ধরেন সবাই রোজা রাখবে, ইফতারের জন্য বাসায় চলে যাবে। এই অল্প সময়ের মধ্যে বই প্রকাশ করা কঠিন। হয়তো যেগুলো পাইপলাইনে ছিল কিছু কিছু বই প্রকাশিত হবে, তারপরে অনেকেই সমস্যায় পড়বেন, তার অর্থনীতি একটা বড় ব্যাপার। নবগঠিত মন্ত্রিসভার সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর আশ্বাসে অনিচ্ছা থাকলেও মেলায় অংশ নিচ্ছেন সব প্রকাশক। স্টল বরাদ্দে ফি দিতে না হলেও বই বিক্রির আগাম ভাটায় শঙ্কা আছে প্রকাশকদের। কোভিডের যে হামলা, তখন থেকেই সৃজনশীল প্রকাশনাটা মহা ঝুঁকিতে, একেবারে ভয়ঙ্কর ঝুঁকিতে। সেই ঝুঁকি থেকে আমরা এখনো পুরো মোটেই মুক্ত হইতে পারিনি। এবং এইবার নয়, ২৬, ২৭, ২৮ এই ৩ বছরেই রমজান থাকবে। তাহলে আমাদের এখন থেকেই আমরা এই ভাবনাটা আজকে থেকেই শুরু করতে হবে। এদিকে নির্বাচনের পরে ভিন্ন প্রেক্ষাপটে মেলা আয়োজনে তোড়জোড় আছে বাংলা একাডেমির। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিবের আশ্বাস, পাঠক বই কম কিনলেও সরকারি দপ্তরগুলো মেলা থেকেই বই সংগ্রহ করে কিছুটা ক্ষতি পুষিয়ে দেবে সরকার। স্টল ভাড়াটা 100% মওকুফ করে দেওয়া হয়েছে, তো সরকার সেই সিদ্ধান্ত দিয়েছেন। আর এর বাইরে ওদের ওই যে বই কেনার যে বিষয়গুলো আছে, তো সেটা নীতিগত সিদ্ধান্ত, সেটা মন্ত্রণালয়ে ওনারা আবেদন করবেন এবং মন্ত্রণালয়ের কালকে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী দুইজনই বলে গেছেন যে এটা অবশ্যই প্রায়োরিটি বেসিসে ওনারা এটাকে কনসিডার করবেন। ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে মেলা। শুরুর দিনেই সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এটাই চূড়ান্ত। সব মিলিয়ে ৯০ ভাগের বেশি কাজ গুছিয়ে আনার দাবি করেছে মেলা কর্তৃপক্ষ। হোসেন জাহিদ, এখন, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে ভিড়। গতকালের মতোই ইফতার ও সেহরির প্রতিটি পণ্যের দাম চড়া। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। আগের সংবাদে আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন কাঁচা মরিচের দাম আপনি বেশি দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে। এখন যেখানে আছেন সেখানে কোন পণ্যের কত দাম আপনার কাছ থেকে জানতে চাই। রাত্রি, আমরা এই মুহূর্তে আছি মহাখালী কাঁচা বাজারে। আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ঢাকা শহরে কাঁচা বাজারের সার্বিক যে পরিস্থিতি সেটি কেমন। এই জন্যই আমরা কারওয়ান বাজার থেকে মহাখালীতে এসেছি। মহাখালীতে এসে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে কারওয়ান বাজারে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কিন্তু বেড়েছিল। সেখানে প্রায় ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে আমরা দেখেছি। তো এই জায়গায় এসে আমরা যেটি দেখলাম, মহাখালী কাঁচা বাজারে এসেও আমরা যেটি দেখলাম যে কাঁচা মরিচ মহাখালী কাঁচা বাজারে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচা মরিচের যে বাজার সেটি কিন্তু অস্থিতিশীল। এরপর যদি আমরা বলি সেটি হচ্ছে যে লেবু, আমরা দেখেছি যে লেবু কারওয়ান বাজারে বিক্রি হয়েছে ৮০ টাকা হালি, কিন্তু আমরা মহাখালীতে এসে দেখছি যে লেবুর হালি ১০০ থেকে ১২০ টাকা করে তারা বিক্রি করছে। বেগুন আমরা কারওয়ান বাজারে যেখানে আমরা দেখলাম যে প্রতি কেজি বেগুন ৮০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে, কিন্তু আমরা মহাখালীতে এসে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে সর্বনিম্ন ১০০ টাকার নিচে কিন্তু বেগুন পাওয়া যাচ্ছে না মহাখালীতে। কাজে প্রত্যেকটা পণ্যের দাম যদি আসলে আমি আপনাকে বলতে চাই কাঁচা বাজারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা পণ্যের দাম কারওয়ান বাজারে চাইতে মহাখালী কাঁচা বাজারে কিন্তু ৫০ থেকে ১০০ টাকা, কোনো ক্ষেত্রে সেটি ১২০ টাকাও বেড়েছে। তো মহাখালী কাঁচা বাজারে এটি হচ্ছে কাঁচা বাজারের সার্বিক চিত্র। এর পাশাপাশি যদি আমি আপনাকে বলি হচ্ছে ব্রয়লার মুরগির কথা যদি বলি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে ব্রয়লার মুরগি সেটি ২৫০ থেকে ২৭০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। তো আমার কাছে মহাখালী কাঁচা বাজার থেকে এই ছিল সবশেষ রাত্রি।
রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন, জানাছিলেন বাজার দরের খবর। রমজানের শুরুতেই রাজশাহীতে দাম বেড়েছে নিত্যপণ্যের। সপ্তাহ ব্যবধানে রমজানের প্রয়োজনীয় কাঁচা পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 60 থেকে 70 টাকা পর্যন্ত। বাড়তি দামে নিত্যপণ্য কিনতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরও জানাতে নগরীর মাস্টারপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দরদাম কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আসলে? রাত্রি রমজানের ঠিক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম একদমই ঊর্ধ্বগতি। প্রতিটি কেজি যেসব সবজি আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি দর ভেদে এবং জাত এবং মান ভেদে সেগুলোর কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে 60 থেকে 70 টাকা পর্যন্ত। আর রাজশাহীর মাস্টারপাড়া যে বাজার সহ নগরীর অন্যান্য যেসব পাইকারি বাজার এবং খুচরা বাজার আছে প্রত্যেকটি বাজারে ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছি। এখানে যেসব পণ্য গত সপ্তাহে খুবই কম দামে বিক্রি হয়েছে সেই সব পণ্য কিন্তু আজকে দ্বিগুণ পরিমাণ দামে কিন্তু বিক্রি হচ্ছে। গত সপ্তাহে শসা বিক্রি হয়েছিল 50 টাকা কেজি দরে, আজ সেই শসা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। পেঁয়াজের দাম ছিল 35 টাকা কেজি প্রতি, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। কাঁচামরিচের দাম কিন্তু প্রতি কেজিতে 80 টাকা বৃদ্ধি পেয়ে আজ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। আলু 18 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন 50 টাকা গত সপ্তাহে ছিল, আজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। টমেটো 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি 30 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং লাউ সহ অন্যান্য যেসব আরও সবজি আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 40 থেকে 60 টাকা দরে কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব আরও নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে আমরা এখানে বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা বলছেন যে এখানে রমজানকে ঘিরে এখানে বিশেষ করে যারা বিক্রেতা আছেন তাদের বড় একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের কারণেই মূলত এই ধরনের পণ্যগুলোর কিন্তু দাম বৃদ্ধি পায়। তারা চাচ্ছেন যাতে সরকারি পক্ষ থেকে তদারকির ব্যবস্থা রাখা হয়, তাহলে হয়তো বা এই দামটা তাদের সহনীয় পর্যায়ে আসবে এবং নিম্ন আয়ের মানুষের কেনার একদম কাছাকাছি এবং লাগালের পক্ষে আসবে। এবং বিক্রেতারা বলছেন যে তাদের আসলে সরবরাহ কম থাকার কারণেই মূলত দামটা বৃদ্ধি পাচ্ছে। সরবরাহ যখন বাড়বে দাম কমে যাবে। রাত্রি রাজশাহীর বাজারের এবং রমজানের ঠিক আগ মুহূর্তে যেসব দরদার নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন ঢাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ যেন সুবিধা পায়, উপকারভোগী হয়, সেভাবেই আগামীর বাজেট প্রণয়ন করতে হবে। কোনো পৃষ্ঠপোষকতা কিংবা কাউকে খুশি করার বাজেট আগামীতে আর হবে না। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে গিয়ে তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, বিগত আমলে সরকার ঋণ নিয়েছে, কিন্তু ঋণগুলো ভালো প্রজেক্টে ব্যয় হয়নি। এর ভার বর্তমান সরকারের উপর এসে পড়েছে। মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সকল জনগণের কাছে পৌঁছতে হবে, এটাই হবে টার্গেট। কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। কোনো সুযোগ সুবিধা দানকারী যারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে সেটা আমরা করতে চাই না। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করবে। সকালে সিলেটের সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আরও বলেন, রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের মূল চ্যালেঞ্জ। জানান, রমজান মাস সহ সারা বছর খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে ধারাবাহিকভাবে কাজ করবে সরকার। এছাড়াও নতুন কর্মসংস্থান সৃষ্টি, এআই সেন্টার চালু, শিল্প কারখানা তৈরিতে সরকার কাজ করবে বলে জানান তিনি। এদিকে সিলেটের উন্নয়নে ইশতেহারের প্রতিটি পরিকল্পনা আগামী 5 বছরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং।
সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। সিলেটের জন্য যে পরিকল্পনা, আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটির উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজ। নামাজ আদায়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দূর দূরান্ত থেকে আসছেন মুসল্লিরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, রমজানের প্রথম জুমা ঘিরে বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আজকে রমজানের দ্বিতীয় দিন এবং প্রথম জুমা, সব মিলিয়ে এই দিনটির একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা জানি যে বছরের শ্রেষ্ঠ মাস, ইসলামের বছরের শ্রেষ্ঠ মাস বলা হয়েছে রমজানকে, আর শ্রেষ্ঠ দিন বলা হয়েছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারকে। সব মিলিয়ে মুমিন মুসলমানদের কাছে এই দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা সকাল থেকেই আমরা যেটা এখন দেখছি, আমরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আছি। জুমার নামাজ শুরু হতে আরও কিছুক্ষণ বাকি আছে, তো আমরা জুমার নামাজের বেশ খানিকক্ষণ আগে থেকেই দেখছি যে মুসলমানরা অনেক দূর দূরান্ত থেকে জাতীয় মসজিদে নামাজের জন্য আসছেন। আমরা যেহেতু একই সাথে আজকে সপ্তাহে শুক্রবার ছুটির দিন, আমরা দেখছি যে পরিবারের ছোট সন্তান এবং পরিবারের অন্যান্য পরিবার পরিজন নিয়ে তারা এই জুমার নামাজে আসছেন দূর দূরান্ত থেকে। আমরা তাদের সাথে কথা বলছি যে তারা যেটি আসলে বলছেন যে জুমার নামাজের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং বিশেষ করে জাতীয় মসজিদের খুতবায় ইমাম সাহেব রমজানের ফজিলত, তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির গুরুত্ব যেহেতু তুলে ধরেন, একই সঙ্গে দেশ এবং জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধির জন্য এখানে বিশেষ মনোজাত করা হয়। এই সব মিলিয়ে একটা সম্মিলনের জন্য তারা একটি ঐতিহাসিক একটি মসজিদে তারা নামাজের জন্য আসছেন এবং একই সাথে এই জাতীয় মসজিদের আশপাশে যেহেতু ইফতারের অনেক বাজার রয়েছে, তারা এখান থেকে ইফতার সামগ্রী নিয়ে একদমই বাসায় ফিরবেন। সপ্তাহের ছুটির দিন হওয়াতে তারা পরিবার পরিজন নিয়ে নামাজে আসছেন। আমরা যেটা দেখছি যে অনেক মহিলারাও নামাজে এসেছেন, ছোট বাচ্চা, ছোট সন্তানদের নিয়ে নামাজে আসছেন। সব মিলিয়ে আমরা যেটি আরও লক্ষ্য করছি যে মানুষের ব্যাপক উপস্থিতি আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। আর মুমিন মুসলমানদের নিকট এই মাসটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথম দিন হওয়াতে এটির তাৎপর্য আরও গুরুত্বপূর্ণ। রাত্রি আমরা লক্ষ্য করলাম যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজকে শুক্রবার জুমার নামাজের বেশ অনেক আগে থেকেই মুসল্লিরা নামাজের জন্য আসছেন। রাত্রি জুমার নামাজ আদায়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দূর দূরান্ত থেকে এসেছেন মুসল্লিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। দর্শক, নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় গত 2 ঈদে বেচাকেনায় হতাশা থাকলেও এবার আশার আলো দেখছেন বিপণী বিতানের মালিকরা। তারা বলছেন, নির্বাচিত সরকারের হাত ধরেই এ খাতে ফিরবে সুদিন, আর চাহিদা মতো ঈদের কেনাকাটা করতে পারার প্রত্যাশা ক্রেতাদের। নাইম কামাল জানাচ্ছেন বাকিটা। খুচরা পোশাক ব্যবসায়ীদের কাছে বিগত 2 ঈদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। রাজনৈতিক অস্থিরতা আর দেশের সামগ্রিক অর্থনীতি ভালো না থাকায় কমে যায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, যার ফলে খুচরা পর্যায়ে পোশাক বিক্রি নামে প্রত্যাশার তুলনায় অর্ধেকে। সব মিলিয়ে অনেকটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কেটেছে রাজনৈতিক সংকট। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে স্থিতিশীল হতে শুরু করেছে রাজনৈতিক মাঠ, আর এতেই আশার আলো দেখছেন পোশাক ব্যবসায়ীরা। রমজানের শুরুতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা খুব একটা না থাকলেও প্রত্যাশা অনুযায়ী বিক্রির আশা ব্যবসায়ীদের। এবারে আশা করি অন্য বছরের চেয়ে ভালো হবে, কারণ নিউ সরকার আসছে, মানুষের ভিতরে কোনো আতঙ্ক নাই, রাস্তায় চলাফেরা করতে পারে। এই জন্য মনে হয় আশা করি যে ভালো হবে। একদম হাই মূল্য না, যাতে মিডিয়ামে বেচতে পারি, আর যারা কিনতে পারে ওরাও যাতে কিনতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, এই আশা আকাঙ্ক্ষা আছে। যারা নির্বাচিত সরকার হয়েছে, যদি তাদের পক্ষ থেকে কোনো উচ্ছৃঙ্খল বা উল্টাপাল্টা কিছু না হয়, আশা করা যায় ভালো হবে। আগে তো বেতন ঠিক মতো হয়নি, অনেক পেরেশান ছিলাম, কাস্টমার কম ছিল, ভয় হয়তো কেউ বেরোনি, এখন ঠিক মতো বেরিয়ে হইতেছে,
ঠিকঠাক মতো বেচাকেনা চলতেছে আমাদের এখন। ঈদকে সামনে রেখে রোজার শুরুতেই শার্ট প্যান্ট, নারীদের হরেক রকমের পোশাক আর কসমেটিক্স দিয়ে দোকান সাজাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আর এসব পণ্য চাহিদা মতো কিনতে পেরে অনেকটাই খুশি ক্রেতারাও। রোজা তো সামনে, তারপরে লোকজনের ভিড় হবে, এই জন্য এখন একটু স্বস্তি আছে, লোকজন কম আছে, এই জন্য কেনাকাটা। দাম আছে মোটামুটি, কালেকশনও ভালো। কালেকশনগুলো মোটামুটি বেশ ভালো, কালারগুলোও বেশ ভালো। আমি একটা কিনলাম, দামও কন্ট্রোলের ভিতরে আছে এবং স্বাভাবিক দাম আছে। অতীতের সব সংকট কাটিয়ে ব্যবসায়ীরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারেন, একই সঙ্গে ক্রেতারাও যাতে চাহিদা মতো পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারেন, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ। নাইম কামাল, এখন, ঢাকা। বৈদেশিক আয়ের অন্যতম উৎস রেমিটেন্স, অথচ অবহেলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় সংকটে অভিবাসন খাত। প্রতিবছর প্রতারণার শিকার হয়ে ফিরে আসা কর্মীর সংখ্যা লাখেরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের প্রথম দিন থেকেই নজরদারি বাড়ানোর পাশাপাশি এই খাতকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। বাকিটা জানাচ্ছেন কামরুল হাসান জনি। সৌদি ফেরত রিজিয়ার পরিবারের খোঁজ মেলেনি এখনো। ব্রাকের আশ্রয়ে মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এই নারী কর্মী হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর লক্ষ্যহীন ঘোরাফেরা দেখে সিভিল এভিয়েশন পরিবারের সন্ধানে ব্রাকের কাছে তাকে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে তিনি জেদ্দার বাংলাদেশ দূতাবাসের সেফ হোম থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন। এখন টেলিভিশনের গন্তব্য ব্রাকের একটি আশ্রয় কেন্দ্রে। সেখানে খোঁজ মেলে বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে সৌদি আরব থেকে ফেরা আরেক নারী কর্মীর। নিজের টাকায় নিজের একটি ঘর হবে এমন স্বপ্ন নিয়ে যার বিদেশ যাত্রা, সেই নারী ফিরেছেন স্বপ্নভাঙা গল্প নিয়ে। প্রতারণার শিকার অন্তঃসত্ত্বা হয়ে দেশে আসা এই নারীর এখন পরিবারের কাছেই ফেরার দরজা বন্ধ। যারা বাসা বাড়িতে পালাই আসে, যাদের কাগজপত্র নাই, তাদের এই খারাপ কাজ ছাড়া আর কোনো কাজ নেই। 100 জনের মধ্যে মনে হয় 20 জনই বাসায়, আর তা সবই এই কাজ। আমার এখন যে সন্তানটা, এটা আমি কাউরে দিতে চাইতেছি। ঢাকার একটি মানসিক হাসপাতালে দিন কাটছে স্বপ্নবাজ রেমিটেন্স যোদ্ধা সালে চৌধুরীর। তারও দায়িত্ব নিয়েছে ব্রাক। আমরা এদের পাশে আছি এবং এদের চিকিৎসা বা নিরাপদ আশ্রয়ের কাজ করছি, কিন্তু দীর্ঘ মেয়াদী যে পরিকল্পনা, এটা আসলে আমাদের সরকারকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। এমন ভাগ্যবরণ করে শূন্য হাতে ফেরা কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর ডিপোর্ট হয়ে ফিরে আসেন গড়ে প্রায় 1 লাখ প্রবাসী কর্মী। গেল বছর কেবল রিয়াদ থেকেই ফিরেছেন প্রায় 58,000 বাংলাদেশি। শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার সৃষ্টি, দূতাবাসের সেবার মান বৃদ্ধি, ফিরে আসা কর্মীদের দায়িত্ব নেওয়া ও বিদেশ যাত্রায় ব্যয় কমিয়ে আনা সহ নতুন সরকারের প্রথম দিন থেকেই অভিবাসন ব্যবস্থাপনা ঠিক করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লোক পাঠানোর ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার তৈরি করার চেষ্টা করা, এর ছাড়াও পৃথিবীর যে দেশগুলোতে আমাদের শ্রমিকেরা রয়েছে, তাদের যে সেবার বিষয়গুলো থাকে সেগুলো নিশ্চিত করা। শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিবেচনা করেই মনে হয় এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এটি কোনোভাবেই কাম্য নয়। এই প্রবাসীরা বছরে $30 বিলিয়ন পাঠাচ্ছে, যারা অর্থনীতির ভিত্তি, সেই মানুষগুলো কেন মানবিক মর্যাদা পাচ্ছে না? এর একটা বড় কারণ আমি মনে করি অভিবাসন খাতের অব্যবস্থাপনা, এখানে সুশাসনের ঘাটতি। এই জায়গাগুলো যদি আমরা আসলে ঠিক করতে পারি, আমাদের লোকজন বিদেশ যাবে কিন্তু সেটা দক্ষ হয়ে, সেটা নিয়মতান্ত্রিকভাবে যাবে, ফেরত আসার পর আসলে তার পাশে থাকে। তবে শ্রমিক গ্রহণকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। পরিবারের ভাগ্য বদলাতে এভাবে প্রতিনিয়ত ছুটছেন বাংলাদেশি কর্মীরা, পাঠাচ্ছেন দেশের রেমিটেন্স। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। নতুন সরকারকে এই খাতে শতভাগ নজরদারির পাশাপাশি আনতে হবে জবাবদিহিতার আওতায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। দর্শক, নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশের মতো পবিত্র রমজান মাস শুরু হয়েছে মালয়েশিয়াতেও। বহু সংস্কৃতির প্রায় 60% মুসলিম অধ্যুষিত দেশটিতে রমজান মাস এলেই দেখা যায় ধর্মীয় সাজসজ্জা। পরিবার পরিজন থেকে 1000 মাইল দূরে থেকেও ধর্মীয় অনুশাসন আর কর্মব্যস্ততার মাঝেই রোজা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। শাহরিয়ার তারিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
বহু ভাষা, সংস্কৃতি আর নানা ধর্মের মানুষের বসবাস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। 3,40,00,000-এরও বেশি জনগোষ্ঠীর প্রায় 60% মুসলিম। তাই দেশটিকে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বলা হয়। রমজান এলেই রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চলেও দেখা যায় ইসলামী আবহ। তারই ধারাবাহিকতায় এবারও সাজানো হয়েছে রাজধানীর সড়কগুলোকে। জীবিকার তাগিদে দেশটিতে কর্মরত আছেন 10 লাখেরও বেশি বাংলাদেশি, যার সিংহভাগ মুসলিম। সেহরি শেষে ফজরের পর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। দীর্ঘ কর্মঘণ্টা, গরম আবহাওয়া আর ক্লান্তি সত্ত্বেও রোজা রাখেন নির্মাণ শ্রমিক, রেস্তোরাঁ কর্মী ও কারখানার শ্রমিকরা। অনেক রৌদ্র এদেশে, আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর রাজি খুশি রাখার জন্য আমরা রোজা রাখি। এই মাসকে সম্মানের জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ি এবং রোজাও রাখি। আল্লাহর কাছে আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে হলো রোজা ছাড়ি না। রাজধানী কুয়ালালামপুর, শিল্পনগরী সেলাঙ্গর, পেনাং কিংবা জোহরের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রবাসীরা বলছেন, দেশের মতো পারিবারিক আবহাওয়া না থাকলেও ধর্মীয় আবেশের কমতি নেই। ফ্যামিলির সবার সাথে বাবা মা বা ভাই বোন বা স্ত্রী সন্তান নিয়ে যদি ইফতার করতাম, অনুভূতিটা আরো বেশি ভালো লাগতো। প্রবাসীদের সবসময় এরকমই হয়ে থাকে যে যারা বাইরে থাকে, যে তারা পরিবার ছাড়া দূরে আছে, তাদের প্রতিটি সময় মনে পড়ে। রমজানে স্থানীয় মসজিদগুলোতে তারাবির নামাজ ও দেশীয় কমিউনিটির ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে তৈরি হচ্ছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। দর্শক, শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা, কোনো শঙ্কা নেই, দাবি ডিএমপি ও র্যাবের। কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানে শেষ সময়ের ব্যস্ততা, রোজায় পাঠক সমাগম নিয়ে অনিশ্চয়তা। রমজানে ইফতার সেহরির প্রতিটি পণ্যের দাম চড়া, সরবরাহ ও বাজার তদারকি ঠিক রাখার দাবি ক্রেতাদের। নতুন সরকারের হাত ধরে ঈদ বাণিজ্যে আসার আলো দেখছেন ব্যবসায়ীরা। হতাশা কাটিয়ে ভালো ব্যবসার প্রত্যাশা। এবং সংকটে দেশের অভিবাসন খাত। বছরে দেশে ফিরেছেন 1 লাখের বেশি প্রবাসী কর্মী। নজরদারি ও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।